আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি সময় নষ্ট করব না, আমি ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি। আসুন সাধারণ মানুষের একটা বক্তব্য শোনাই। সাধারণ মানুষের মুখে যেটা শুনিছে আয়নাঘর, এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আয়নাঘর যেভাবে আমরা এখন কেউ বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম, বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া, তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল, সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন আমেরিকার সাথে যে বাজার হাত মিলেছে, তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে। বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল 19 নম্বরে, আর আমার বাংলাদেশ আসছে শক্তিশালীর দিকে 129 নম্বরে, আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে 7 নম্বর একটা দেশ। এখন 7 নম্বর দেশের সাথে 129 নম্বর দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। এবং ইন্ডিয়ার থেকে 5টা ড্রোন না, 1-2 ড্রোন এসে যদি আমাদের বড় যে পিলখানাগুলো আছে সেখানে যদি বসে, বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে। আর যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন, যে বাংলাদেশে কোনো এমন কোনো রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয়, দেশকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয়। আমরা 71-এ অনেক মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই না অন্য কারোর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হই। আমরা কখনো চাবো না যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন দিকে দিকে মৃত্যুর কোলে চলে যায়। আপনারা দেখেন আজকে রাজনীতিতে মানুষ হত্যা হচ্ছে। মানুষ কি কারণে হত্যা হচ্ছে, এতে সঠিকভাবে যদি পরিচালনা করা হয় যে কেন মানুষ হত্যা হচ্ছে। আপনারা দেখেন এই ফুটপাত ভাড়া দিচ্ছে, এই ফুটপাত ভাড়া দেওয়ার জন্য একটা দখল পজিশন রাখার জন্য বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সাথে জড়িত। যদি জড়িত না থাকে কখনো ফুটপাত ভাড়া হয় না। এই ফুটপাতে যে টাকা ইনকাম আসে, সেই টাকা যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা পৌরসভার ভিতরে ট্যাক্স জাতীয় সিস্টেম করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না কেউ ওই জাডনা তুলে দাদাকে রাজনীতি করবে কি দাদাদের পাশ চলবে। ফুটপাত বন্ধ করেন এবং ফুটপাতের এই ব্যবসাগুলো সরকারি একটা সরকারের আয়ত্তে নিয়ে আসেন। যে ব্যবসাটা সরকারের আয়ত্তে নিয়ে আসলে সরকারেরও লাভবান, দেশেও লাভবান, এবং রাজনীতিতে কোনো মায়ের কোল খালি হবে না। এই রাজনীতির দল অবদল হলে আপনারা দেখেন আজকের শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ খাইছে, এখন আর এক সরকার ক্ষমতায় আসবে, আর এক দল খাবে। এই খাওয়া খাইয়ের জন্য তাদের কাউকে কিন্তু মৃত্যুবরণ করতে হয় না। মৃত্যুবরণ যদি করতে হয় আমাদের মতন কোনো গরিব কৃষকের ছেলেদের মৃত্যু হয়। আমাদের এসে বড় বড় লোভ দেবে, তুই অমুক পয়েন্ট খাবি, তমুক পয়েন্ট খাবি। আমরা কিন্তু নেতাদের পাশ ছুটে যাই, নেতারা কিন্তু কখনো আমাদের পাশ আসে না। তাই নেতাদের পাশ না যেয়ে আমরা একটা কর্মমুখী যাই। দেশে দেখুন অনেক ভয়াবহ একটা সৃষ্টি হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার দ্বারা আমাদের একটাই দাবি, চিকিৎসা ব্যবস্থা গরিবের জন্য সঠিকভাবে করুন এবং গরিবের পাশে থাকুন, কৃষকের পাশে থাকুন। আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না। একটা কৃষক ইচ্ছে করলে 10টা পরিবার সামলাতে পারে, কিন্তু একটা সরকারি চাকরিজীবী সে কিন্তু 10টা পরিবার সামলাতে পারে না। একটা কৃষক প্রতি বছরে সর্বনিম্ন 100 মণ ধান সে বৃদ্ধি করে, আর একজন সরকারি চাকরিজীবী সে কিন্তু 20 মণ চাল ক্রয় করে। তো একটা কৃষক যদি ওই 100 মণ ধান উৎপাদিত না করতে পারে, একজন সরকারি চাকরিজীবী ওই 20 মণ চাউল কিন্তু ক্রয় করতে পারবে না। সরকারি চাকরি যদিও বা আপনারা করার জন্য এত ইচ্ছুক, তা কিসের জন্য ইচ্ছুক আপনারা দেখেন। শেখ হাসিনা সরকার যখন ছিল, এই সরকারি চাকরির বেতন, সরকারি চাকরির বোনাস, সরকারি চাকরির রেশন সব কিছুতে ডাবল করে দিছে। গরিবের কোনো কিছু ডাবল নাই, গরিবের চিকিৎসা নাই, গরিবের থাকার জায়গা নাই, গরিবের কোনটা আছে। কৃষক মাঠটা তাও দেখেন কোনো না কোনো পালা বদল হলে কেউ না কেউ জোরপূর্বক খাইতে চায়। হিন্দুদের জলাকারটা সকল রাজনৈতিক দলের সাথে জড়িত, যারা একটা দল না সকল রাজনৈতিক দলের সাথে যারা জড়িত, তারা হিন্দুদের জলাকার ঘিরে ঘিরে মাছের ঘের চাষ করে।
নদী ঘিরে ঘিরে ভরট করে করে তারা একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতেছে। এই জিনিসগুলো যাতে না হয় আর গরিবের প্রতি যাতে অত্যাচার না হয়, এর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারে গরিবের হয়ে একটা আবেদন যে আপনি গরিবের দিকে তাকান। গরিবের দিকে যদি না তাকান, এই দেশের গরিব এমন এক সময় আন্দোলনের ডাক দেবে যে শুধু গরিব মানুষই, এতে কোনো দল লাগবে না। কারণ 2 দিন আগে যে সিগারেটটা 5 টাকা ছিল, সেই সিগারেটটা 25 সালে এসে 8 টাকা হলো। মানে কতটুকুখানি দূরত্ব দাম বাড়েছে আপনি দেখেন, 5 টাকার থেকে 8 টাকা। বিদ্যুৎ ছিল 6 টাকা, সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন 9.5 টাকা। প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে দাম বাড়াইছে। আমাদের গরিবের কি হয়েছে, একটা চাকরিজীবী সে এসি রুমে বসে বলে 2টো সিগারেট খায়, বেনসন সিগারেট, দুটোই 2 টাকা ব্যাট দে। আর আমরা গরিব রিক্সাওয়ালারা সারাদিন এই রাস্তায় থেকে 10টা সিগারেট খাই, 10টা সিগারেটে কয় টাকা ব্যাট দিই। বাংলাদেশে এখন প্রায় 12 কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট। আপনি দেখেন 12 কোটি মানুষ যদি প্রত্যেকে একজন 5টা করে সিগারেট খায়, তাই একটা সিগারেটে যদি 2 টাকা করে এই ট্যাক্স ভ্যাট বাড়ায় নেওয়ার জন্য কত টাকা ইনকাম আসে। এখন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিজ নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিজটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। তাহলে এই জুতা পাওয়াটার উৎসটা কোথায়? এরা তো সাকিব আল হাসানের মতন কি মাশরাফির মতন ভিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সর করবে। এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল। আমাদের মাঝে, সাধারণ ছাত্রদের মাঝে থেকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদ্দারি করতেছে। গাদ্দারি যদি না করতো, আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না, একজন সরকারি জীবী ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে, আর আমাদের মতন গরিব কৃষক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল, ওই মাধ্যমিক স্কুলে। আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে কাদের? ওই যারা সরকারি চাকরি করতেছে, যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে, তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে। একটা গরিবের ছেলের চাকরি নাই। এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয়, তাহলে একটা শুরু করতে হবে, এই চাকরির মেয়াদ কমাতে হবে। আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না, যেহেতু বেতন কমালে এখন যে সরকার আছে ওই টেকবে না, সরকারি লোকে ওকে হাঁটায় দেবে। এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না। 365 দিনই বছর, আমরা যদি তার থেকে 65 দিন বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি, তাহলে ওই 65 দিনই আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা ওই 65 দিন আগে নিয়ে যাই, যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই অস্ত্র হাতে না নিতে পারে, কেউ দাও হাতে না নিতে পারে, কেউ কোনো দলীয়ভুক্ত না হতে পারে, এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটা সমাজ গড়ি, আমরা রাজনীতিমুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি, যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর ছাত্ররা আঙ্গুলিত করে বলতে পারে যে আমি এই কলেজের, এই দেশের একজন ছাত্র, আমাকে বলৎকার করা হয়েছে, আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানাই। এর জন্য বিসি সাহেব আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, সকলকে নিয়ে ছাত্রলীগ কন, জামাত কন, ছাত্র দল কন, ছাত্র শিবির কন, আমরা কাউরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না। শিক্ষাঙ্গনে গরিবেরও যে মূল্য, একটা বড় লোকের সন্তানেরও সেই মূল্য, আমরা একই মূল্য চাই ওই শিক্ষাঙ্গনে। অন্তত চাকরি খেতে কে বড় পজিশনে, কে ছোট পজিশনে সেটা পরে, কিন্তু শিক্ষাঙ্গনে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই, তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই। আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে, আয়নাঘরটা যেহেতু মিথ্যা, তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা। আর 24-এ যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে, এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে। তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না 71-এর যুদ্ধকে স্বীকৃতি দেব, সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা। আর বাংলাদেশে একটা অনিয়োগতা সৃষ্টি হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই যে সমন্বয়কারীরা 1,08,000 টাকা দামের জুতা পরে, আর সাধারণ মানুষের বক্তব্য তো শুনলেনই ভাই, যে একজন রিক্সা চালক তিনি আসলে দেশের সম্পর্কে কিংবা দেশকে কতটুকু ভালোবাসে কিংবা দেশের ভালো মন্দর ব্যাপারে কতটুকু খোঁজ খবর নেয়। আমার মনে হয় ভাই এই সমন্বয়কদের থেকে এই রিক্সাওয়ালা ভাইয়ের কিংবা রিক্সাওয়ালা মামার জ্ঞান বুদ্ধি অনেক 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 বেশি। এই সমন্বয়কদের কিংবা এই উপদেষ্টাদের থেকে যদি এই রিক্সাওয়ালা মামাও যদি আপনার উপদেষ্টা কিংবা সমন্বয়ক হতো, আমার মনে অনেক ভালো কাজ করতো দেশের জন্য। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।